আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছো আশা করছি। ওকে, আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দিই। ওকে, দেখো আমরা পড়ছিলাম হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, অর্থাৎ ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে ক্লাসিক্যাল এজের যে রাইটিং গুলি, মানে ক্লাসিক্যাল এজ না ঠিক, বিফোর ক্রাইস্টের আগে যে রাইটিং গুলি, যেগুলোকে আমরা বেস্ট হিসেবে ধরে নেই বা ক্লাসিক হিসেবে ধরে নেই, সেই রাইটিং গুলো ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। এই জন্য বলা হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশন পড়ছি আমরা ক্লাসিক্স গুলোর। ওইগুলো গ্রিক ল্যাঙ্গুয়েজে ছিল, ল্যাটিন ল্যাঙ্গুয়েজে ছিল, বাট এখন যেগুলো আমরা পড়তেছি এগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মানে এগুলো ট্রান্সলেশন। তো সেইখান থেকে আমরা আজকে পড়বো হচ্ছে মিডিয়া। আমরা যদি আমাদের ইয়েটা দেখি। স্যার, আগে যে ভাষায় ছিল ওইটা কি আসতে পারে পরীক্ষায়? না, আচ্ছা। এবার দেখো, মিডিয়া মিডিয়া লিখেছেন ইউরিপিডিস। ইউরিপিডিস এর লেখা এটা। ইউরিপিডিস হচ্ছে ক্লাসিক্যাল রাইটার। তো চলো আমরা এটা শুরু করি। সাউন্ড ক্লিয়ার শোনা যাবে না কেন? ইউজ হেডফোন। আমি আমি যে নেট ইউজ করি এটা হচ্ছে 30 MB স্পিড। হ্যাঁ, তো এখান থেকে যদি ক্লিয়ার না শোনা যায় বা আমার এখানে যদি নেটের স্পিড ইস্যু হয়, তাহলে তো বিশাল ইস্যু। কারণ 30 MB আমি একটু এক্সট্রা ইউজ করি সব সময়ের জন্য, কারণ অন্যান্য আরো বেশ কিছু কাজ আমি করি যেগুলোর জন্য আমার স্পিডটা বেশি লাগে, বা অনেক সময় অনেক ফাইল আপলোড দিতে হয় যেগুলো আমার খুব দ্রুত দেওয়া লাগে। তো এই জন্য আমার এখান থেকে মানে এখানে জুম চলতেছে, দ্যাট মিন্স নেট ক্লিয়ার আছে। নেট যদি ন্যূনতম একটু ফল করে তাহলে জুমের এখানে মানে একটা নোটিশ ওঠে যে ইন্টারনেট স্পিড ইয়ে হচ্ছে না, এরকম একটা নোটিশ ওঠে আর কি। তো এটা অনেক সময় এরকম হয়, তোমাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তোমরা এক একজন এক এক জায়গা থেকে দেখতেছো। দেখা যাচ্ছে কেউ হচ্ছে হচ্ছে শহরে না, বা শহর থেকে একটু মফস্বল এলাকায়, ওখানে অনেক সময় এই স্পিডটা ফল করে। ওকে, তো চলো এবার আমরা আমরা এই মিডিয়া সম্পর্কে পড়ি। মিডিয়া সম্পর্কে একটা আমরা ডক তৈরি করেছি। এটা এটা আমি তোমাদেরকে দেইনি না আজকে। আমি আসলে আজকে সারাদিনই একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য দেওয়া হয়নি। ইনফ্যাক্ট সেকেন্ড ইয়ারের ক্লাসই তো নিতে পারিনি। আর একটা জায়গায় দিয়ে দিই। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। আমরা এইখান থেকে শুরু করতেছি। মিডিয়া। মিডিয়া হচ্ছে একটা ক্যারেক্টারের নাম। মিডিয়া হচ্ছে একটা ক্যারেক্টারের নাম। দেখো এখানে বলতেছে যে মিডিয়া হচ্ছে একটা ট্র্যাজেডি। আর তার মানে হচ্ছে এটা একটা ড্রামা বা প্লে। হ্যাঁ, আমরা এখানে আরেকটা ইয়ে অ্যাড করি। প্লে, এটা একটা নাটক। তো এটার রাইটার হচ্ছেন ইউরিপিডিস। ইউরিপিডিস তিনি জন্মগ্রহণ করেছিলেন 480 বিফোর ক্রাইস্ট থেকে 406, মানে মোটামুটি তিনি 74 বছর বেঁচে ছিলেন। জেসাস ক্রাইস্টের জন্মের 480 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর ওইখান থেকে কমতে 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 তিনি মারা গেছেন হচ্ছে 406 সালে, মানে টোটাল 74 বছর বেঁচে ছিলেন। ওকে, এবার আসো। মিডিয়া এর গ্রিক নাম হচ্ছে মিডিয়া। মিডেই, মানে এই যে এই এই বানানটা আর কি। তবে এটা হচ্ছে ইংলিশ আর এটা হচ্ছে গ্রিক নেম। বলা হচ্ছে ইজ এ ট্র্যাজেডি রিটেন বাই দ্য এনসিয়েন্ট গ্রিক প্লে রাইট ইউরিপিডিস। এটা লিখেছিলেন প্রাচীন গ্রিক নাট্যকার ইউরিপিডিস, বেসড অন দ্য মিথ অফ জেসন অ্যান্ড মিডিয়া। এবং এটা তিনি গ্রিক মিথোলজির যে একটা ক্যারেক্টার রয়েছে, দুইটা ক্যারেক্টার, জেসন এবং মিডিয়া,
তাদের স্টোরির উপরে বেস করে তিনি মূলত এটা লিখেছেন। অ্যান্ড পার্টিকুলারলি মিডিয়াস রেভেন্স এগেইনস্ট জেসন ফর বিট্রেইং হার উইথ অ্যানাদার উইমেন। এবং বিশেষ করে মিডিয়া একটা প্রতিশোধ নিয়েছিল জেসনের এগেনস্টে। কারণ হচ্ছে জেসন তার সাথে বিট্রে করেছিল এবং অন্য আরেকজন মহিলার সাথে তার সম্পর্ক গড়ে তুলেছিল। এই জন্য মিডিয়া তার যে মানে জেসনের এগেনস্টে সে প্রতিশোধ নেয়। When considered Euripides' best and most popular work and one of the great plays of the Western canon, it only won a third prize when it was presented and at the এটা একটা ফেস্টিভ্যালের নাম, বিসিই বিফোর ক্রাইস্ট, এটা একটা উৎসব হয়েছিল, সেই উৎসবের অ্যালং উইথ দ্য লস্ট প্লেস। এবং এইটা এই তিনটা নাটকের সাথে এই নাটকটা থার্ড প্রাইজ পেয়েছিল। বলা হচ্ছে যে প্রায় বিবেচনা করা হয় এই নাটকটাকে ইউরিপিডিসের বেস্ট এবং সবচেয়ে পপুলার একটা ওয়ার্ক হিসেবে। এবং এইটা হচ্ছে ওই যে এই ফেস্টিভ্যালটা, এই ফেস্টিভ্যালে যে নাটকগুলি প্রদর্শন হয়েছিল সেই নাটকগুলিতে যৌথভাবে থার্ড প্রাইজ উইন করেছিল এই তিনটার ভেতরে আর কি। মানে তার সাথে থার্ড প্রাইজ এই তিনটা স্টোরিও, যেগুলো হচ্ছে লস্ট প্লে, হ্যাঁ, যেগুলো হারিয়ে গেছে আর পাওয়া যায়নি, তো এই নাটকগুলোর সাথে এই মিডিয়াও থার্ড প্রাইজ পেয়েছিল। আর ওয়েস্টার্ন ক্যানন, ক্যানন মানে এখন ওয়েস্টার্ন আদর্শ বা ওয়েস্টার্ন ঘরানা, আমরা বলি না যে ওয়েস্টার্ন ঘরানার নাটক বা এই সেই, তো এইটা আর কি। এবার আসো এই ইউরিপিডিস সম্পর্কে আমরা এখানে দিয়েছি, এখানে তোমরা জেনে নিও, এটা পড়ে নিও। আর আমরা এবার চলে যাই এইখানে, থিমস সাবজেক্ট টপিক। এটার থিম কি, সাবজেক্ট কি, টপিক কি? স্যার রেকর্ড ক্লাসটা ওই যে জুম করা যায় না তো, একটু ফন্টটা যদি প্রত্যেকদিন একটু বড় করে দিতেন। কেন জুম করা যাবে না? কেন ওইটা একটু ইয়ে করলেই তো জুম হয়ে যায়। রেকর্ড ক্লাস জুম করা যায় না তো। আচ্ছা, মানে এটা বড় করলে আমার সমস্যা হয়ে স্যার, যায়। জুম হয় বাট পাশ দিয়ে কাইটে যায়। ও আচ্ছা, মানে টেনে দেখতে হয়, এদিক সেদিক ডানে বামে করতে হয়। জি স্যার। আচ্ছা, আমি তাহলে না, এখন করা যায়, লাইভ ক্লাসে জুম করা যায়, কিন্তু রেকর্ড ক্লাসে বাসায় যখন দেখি তখন করা যায় না। হ্যাঁ, সেটা হতে পারে। এটা হবে, এটা এটা বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, আবার ছোট হয়ে গেছে। হ্যাঁ ছোট হয়ে গেছে। হ্যাঁ। এখন তো ফন্ট 14 হয়ে গেল। আচ্ছা, কি একটা অবস্থা। 14 16 করে দিই, সেভ করে ফেলি। আচ্ছা, এবার দেখো ঠিক আছে, আমাকে সরতে হবে। হ্যাঁ, এখন মোটামুটি। ওকে, এবার দেখো এটার থিম আমরা জানি। এটার থিম হচ্ছে প্যাশন অ্যান্ড রেজ, মানে আবেগ এবং রাগ। এইটা হচ্ছে এখানকার থিম। Media is a woman of extreme behavior and emotion, and Jason's betrayal of her has transformed her passions into rage and intemperate destruction. বলা হচ্ছে মিডিয়া একজন খুবই আবেগী এবং এক্সট্রিম বিহেভিয়ার, মানে চূড়ান্ত রকমের একটা, মানে যেই আচরণেই সে শো করে না কেন সেটা একটা চূড়ান্ত লেভেলে পৌঁছে যায়। যখন রাগ করতেছে খুব রাগ করতেছে, যখন আবেগী হচ্ছে খুব আবেগী হচ্ছে, এরকম আর কি। তো বলতেছে যে এরকম চূড়ান্ত লেভেলের একটা বিহেভিয়ারে সে পৌঁছে যায়, এবং জেসন যে তার সাথে বিট্রিয়াল করলো, প্রতারণা করলো বা বিশ্বাসঘাতকতা করলো, এর ফলে তার যে প্যাশন, যে আবেগটা, ভালোবাসার আবেগটা, সেটা রাগে পরিণত হয়ে যায় এবং সে মানে ধ্বংসযজ্ঞ চালায়, ইনটেম্পারেট ডিস্ট্রাকশন চালায়, মানে অপরিমিত যে ডিস্ট্রাকশন সেটা চালায়। এরপরে তাহলে এখানে আমরা থিম পেলাম এই দুইটা। এরপরে পাচ্ছি হচ্ছে থিম রেভেন্স। মিডিয়া ইজ উইলিং টু স্যাক্রিফাইস এভরিথিং টু মেক হার রেভেন্স পারফেক্ট। সে তার রেভেন্সকে, প্রতিশোধটাকে পারফেক্ট করার জন্য সে সবকিছু ছেড়ে দিতে রাজি। এরপরে রয়েছে গ্রেটনেস অ্যান্ড প্রাইড, অহংকার। এটা হচ্ছে এই নাটকের ভেতরে রয়েছে। দ্য গ্রিকস ওয়ার ফ্যাসিনেটেড বাই দ্য থিন লাইন বিটুইন গ্রেটনেস অ্যান্ড হিউব্রিস। হিউব্রিস মানে অহংকার, অ্যান্ড অর প্রাইড আর কি। বলা হচ্ছে গ্রিকরা খুবই ফ্যাসিনেটেড ছিল, চমৎকৃত হয়েছিল এই থিন একটা পার্থক্যের
মানে কারণে, যেমন গ্রেটনেস, মাহাত্ম্য বা মহত্ব, মহানুভবতার যে বিষয়টা সেইটা, এবং এর সাথে যে একটা অহংকারের বিষয়টা, এই দুইটার ভিতরে একটা পাতলা যে একটা পার্থক্য রয়েছে, থিন একটা লাইন রয়েছে, সেটা নিয়ে আসলে গ্রিকরা অনেক ফ্যাসিনেটেড হয়েছিল। অ্যান্ড দ্য আইডিয়া দ্যাট দ্য সেম ট্রেট দ্যাট মেক্স আ ম্যান অর উইমেন গ্রেট ক্যান লিড টু দেয়ার ডিস্ট্রাকশন, এবং একটা আইডিয়া যে একই বৈশিষ্ট্য যেটা একজন মানুষ বা একজন পুরুষ মানুষ বা একজন মহিলা মানুষকে মহৎ করে, সেই একই আইডিয়া, সেই একই ঘটনা আবার তার ধ্বংসেরও কারণ হতে পারে। এখানে অনেকটা এরকম যে আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় অনেক কিছুতে অনেক অহংকার করে ফেলি না? ধরো তুমি একটা কাজ করেছো, তো ধরো ব্যাপারটা এরকম যে তুমি জনগণের থেকে টাকা তুলতেছো, টাকা তুলে এবার তুমি সেই টাকা গরিবদের দান করতেছো। তো এইটা করে তুমি একটা বাহাবা পাচ্ছ অবশ্যই, এবং গরিবদেরকে টাকা যারা দূর দেশে আছে, দিতে পারে না, তাদের টাকা তুমি নিয়ে সৎভাবে দিচ্ছ, সব ঠিক আছে। কিন্তু এই দিতে গিয়ে তুমি আবার একটু অহংকার করতেছো, মানে ভাবটা এমন দেখাচ্ছ যে তুমি দিচ্ছ, যেন তোমার টাকা। একদিকে তুমি মহানুভবতা দেখাচ্ছ, আবার একই সঙ্গে ভালো কাজ করতেছো, আবার একই সঙ্গে তুমি অহংকারের মতো যে 7 ডেডলি সিন রয়েছে তার ভেতরে একটা করে ফেলতেছো। তো এই যে একটা দুইটার ভেতরে একটা পাতলা একটা পার্থক্য রয়েছে, হুম, সেটার কথা বলা হচ্ছে, হালকা একটা পার্থক্য রয়েছে। ওকে, এবার দেখো দা আদার এবং অন্যান্য যে ইয়েগুলো রয়েছে, তোমার থিমগুলো রয়েছে, সেগুলোর ভিতরে রয়েছে মিডিয়াস এক্সোটিক ফরেননেস ইজ emphasized, made still worse by her status as an exile, although Euripides shows during the play and other not exclusive। আচ্ছা, এইটুকু দরকার নেই আমাদের, কারণ এখানে আমরা যে কয়েকটা পাওয়ার কথা আমরা পেয়ে গেছি। আরেকটা পাচ্ছি এখানে ইন্টেলিজেন্স অ্যান্ড রয়েছে হচ্ছে ম্যানিপুলেশন, মানে মেধা, মেধা, বুদ্ধি এবং ম্যানিপুলেশন রয়েছে, অর্থাৎ সহজে অন্যকে চেঞ্জ করতে পারে। আমরা অনেক সময় কি করি, হচ্ছে আমাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা ওয়াইফদেরকে বা একজন আরেকজনকে আমরা ম্যানিপুলেট করি না? কোনো একজনকে আমরা উৎসাহ দিচ্ছি, মোটিভেশন দিচ্ছি, এটাও কাইন্ড অফ ম্যানিপুলেশন। বলতেছে এটা করো, এটা করো, তাহলে এইটা হবে। এই যে ম্যানিপুলেট, তুমি হয়তো একটা দিকে চিন্তা করতেছিলে একভাবে, কিন্তু আমি তোমাকে ঘুরিয়ে অন্যভাবে চিন্তা করাতে বললাম, তো এইটাই হচ্ছে আমি তোমাকে ম্যানিপুলেশন করে ফেললাম। তো বলতেছে যে এইটাও রয়েছে এর ভেতরে। যেমন এখানে বলতেছে জেসন অ্যান্ড ক্রেয়ন। ক্রেয়ন বলতে ওই যে তোমার সফোক্লিসের যে তোমরা ইডিপাস রেক্স পড়েছিলা, ওইখানে যে ইডিপাসের যে শ্যালক প্লাস মামা ছিল ক্রেয়ন, এখানে সেই ক্রেয়নের কথা বলা হচ্ছে। তো বলা হচ্ছে জেসন অ্যান্ড ক্রেয়ন বোথ ট্রাই দেয়ার হ্যান্ডস অ্যাট ম্যানিপুলেশন, দুইজনই ম্যানিপুলেশনের মানে খুবই দক্ষ ছিল আর কি। বাট মিডিয়া ইজ দ্য মাস্টার অফ ম্যানিপুলেশন, মিডিয়া ছিল একবারে এইটার ভেতরে সবচেয়ে বেশি দক্ষ, প্লেইং পারফেক্টলি অন দ্য উইকনেস। স্যার অ্যান্ড ম্যানিপুলেশনটা কি বললেন একটু আরেকবার বলেন। ম্যানিপুলেশনের মেইন মিনিংটা হচ্ছে এডিট করা, এডিট করা, যেমন ইমেজ ম্যানিপুলেশন মানে ছবি এডিট করা। হ্যাঁ। আর এইখানে ম্যানিপুলেশনটা বলতে ধরো তুমি যেতে চাচ্ছ ঢাকা, কি করার জন্য, ভালো একটা কম্পিউটার কেনার জন্য। এবার আমি তোমাকে বললাম আরে ঢাকা যাওয়া লাগবে কেন, এটা তো চট্টগ্রামেই আছে, যাওয়ার দরকার নেই, দাঁড়াও আসো, এই দেখো এখানে এখানে। তুমি তখন বলে জানো না, ঢাকায় গেলে আমি অনেকগুলো দেখে একবার একটা কিনতে পারবো। আমি আবার বললাম যে কেন, এখানে কি নাই, এখানকার যে নিউ মার্কেট, এখানে গেলে তো অনেক কিছু, এই যে এই যে এটা এটা আলটিমেটলি আমি তোমাকে বুঝিয়েই ফেললাম, কনভিন্সই করে ফেললাম, এবং কনভিন্স করে আমি তোমাকে নিয়ে গেলাম হচ্ছে আহ চট্টগ্রাম নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে আসতে দিলাম না। তো এই যে আমি তোমাকে ম্যানিপুলেট করে ফেললাম, মানে তুমি একটা চিন্তা করেছিলে, আমি তোমাকে চিন্তাটা ঘুরিয়ে আরেক দিকে নিয়ে চলে গেলাম, এটা হচ্ছে ম্যানিপুলেশন। বুঝতে পেরেছো? অনেক সময় এরকম হয় না যে একটা ছবি ছিঁড়ে গেছে, একটা ছবি ভালো নাই, এটা ওই যে আমরা ফটোশপ দিয়ে এডিট করে ফেলি, সুন্দর করে ফেলি, ওইটাকেও বলা হয় ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে ওই মোড় ঘুরিয়ে দেওয়া বলতে পারো। আচ্ছা, চালনা করা, হ্যাঁ এটা তো ডিকশনারির মিনিং। মানে ম্যানিপুলেশনের আরেকটা খারাপ অর্থ রয়েছে, খারাপ অর্থটা এরকম যে মানে খারাপ অর্থে ম্যানিপুলেশন ইউজ করা যায়। যেমন ধরো আমি একটা প্রোডাক্ট বিক্রি করব তোমার কাছে, তোমাকে বললাম ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি না, ওটা টিয়ার অ্যান্ড লাভলি।
এরকম একটা নামের হয়তো প্রোডাক্ট, আমি এসে বলতেছি যে এটা অরিজিনাল, এটা গ্রেট, এটা একবার ইন্ডিয়া কেন, এটা একবার আরো অনেক দূরে ফ্রান্সের তৈরি। এই বলে আমি তোমার কাছে প্রোডাক্টটা বিক্রি করলাম। এই যে আমি তোমাকে ইয়ে করলাম, এটা হচ্ছে ম্যানিপুলেশন। আবার ধরো মার্কেট ম্যানিপুলেশন আছে, এই যে দাম বাড়িয়ে দেয় না সিন্ডিকেট করে, 5 টাকার ইয়ে 10 টাকার হচ্ছে কলা করে দিচ্ছে 20 টাকা, 15 টাকার ডিম করে দিচ্ছে 20 টাকা। এটা হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন। তো ম্যানিপুলেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ অর্থে ইউজ হয়। তো এই ম্যানিপুলেশন করতে কিন্তু ইন্টেলিজেন্স লাগে, মেধা না থাকলে তুমি কোনো জিনিস কারো কাছে সেল করতে পারবে না। মেধা না থাকলে কাউকে কনভিন্স করতে পারবে না, বুঝাইতে পারবে না। স্যার ফেয়ার এন্ড লাভলির নতুন নাম কি দিলেন আপনি? টিয়ার এন্ড লাভলি। টিয়ার মানে হচ্ছে কান্না। আচ্ছা, এবার আসো, জাস্টিস ইন অ্যান আনজাস্ট সোসাইটি। এবং বলা হচ্ছে এর ভেতরে রয়েছে আরেকটা থিম, সেটা হচ্ছে জাস্টিস ইন অ্যান আনজাস্ট সোসাইটি, অর্থাৎ যে সোসাইটির ভেতরে ন্যায় বিচার নাই, সেই সোসাইটিতে জাস্টিস মানে দেখানো। তো এটাই বলা হচ্ছে জাস্টিস ইন অ্যান আনজাস্ট সোসাইটি। এটার কথা বলা হচ্ছে স্পেশালি হোয়ার উইমেন আর কনসার্নড। যে জায়গায় উইমেনদের সাথে জাস্টিস দেখানো হয় না, সেখানে জাস্টিস শো করার একটা ওয়ে শো করা হয়েছে, এটাও একটা থিম আর কি। বলতেছে ইটস বিন সিন বাই সাম অ্যাজ ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ার্কস অফ ফেমিনিজম। প্রায় বলা হয়ে থাকে বা প্রায় দেখা হয় যে এই কাজটা হচ্ছে ফেমিনিজমের প্রথম যে কাজগুলি সেগুলোর মধ্যে একটা, মানে যেখানে মেয়েদের উপরেও হয়তো অন্যায় অত্যাচার করা হতো, সেইখানে মেয়েদেরকে প্রাধান্য দিয়ে যে কাজটা করা হয়েছে বা যে লেখাটা হয়েছে, প্রথম দিকের কাজ হিসেবে এই মিডিয়াকে ধরা হয়। ফেমিনিজম হচ্ছে নারী অধিকারের একটা টার্ম আর কি। উইথ মিডিয়া অ্যাজ এ ফেমিনিস্ট হিরোইন, এবং মিডিয়াকে একজন ফেমিনিস্ট হিরোইন হিসেবে উপস্থাপন করা হয়েছে। Euripides' treatment of gender is the most sophisticated one to be found in the works of any ancient Greek writer. বলা হচ্ছে আমাদের ইউটিপিডিস যেভাবে জেন্ডার ট্রিটমেন্ট করেছেন, মানে জেন্ডার নিয়ে যে হচ্ছে কথাবার্তা বলেছেন, সেটা খুবই অভিজাতীয় কথাবার্তা, মানে আভিজাত্যের সঙ্গে তিনি করেছেন, সফিস্টিকেটেড ভাবে, খুব ভালোভাবে এটা করেছেন। এনসিয়েন্ট গ্রিক রাইটারদের ভেতরে যেমনটা দেখা যায়, তাদের ভেতরে তিনি খুব ভালোভাবে করেছেন। And media's opening speech to the chorus is perhaps classical Greek literature's most eloquent statement about the injustice that befall women. এবং মিডিয়া কোরাসদের সামনে সর্বপ্রথম যে স্পিচটা ডেলিভার করতেছে, সেইখানে ক্লাসিক্যাল রাইটার লিটারেচারের মধ্যে সবচেয়ে ইলোকুয়েন্ট একটা স্টেটমেন্ট, হ্যাঁ, সবচেয়ে এক কথায় খুব ভালো দক্ষতার সাথে যে কথা বলা আর কি, সেরকম একটা স্টেটমেন্ট এই মেয়েদের হচ্ছে ইনজাস্টিসের ব্যাপারে, যেটা হচ্ছে তোমার মানে ইনজাস্টিসের ব্যাপারে যেটা মূলত মেয়েদের ওপরে এনসিয়েন্ট টাইমে নেমে আসতো, বা যেটা বলতে পারো যে মেয়েদেরকে ওই সময় যেই মানে বাজে অবস্থার ভিতর দিয়ে সাফার করতে হতো, যেগুলো নেমে আসতো সেটার উপর বলা হচ্ছে। মগজ ধোলাই, হ্যাঁ, ম্যানিপুলেশন মানে মগজ ধোলাইও আছে, হ্যাঁ। উম, ধরো ওই যে ডেস্টিনি, তারপরে যে এই যে কয়েকদিন আগে কিছু একটা অ্যাপ অনেক টাকা পয়সা নিয়ে চলে গেল না, তারপরে ওই যে ইভ্যালি ছিল। এই টাইপের আমাদের নাটোর অঞ্চলে একবার আসছিল চুমকি, হ্যাঁ, কাপড়ের উপরে চুমকি বসাইতে হবে, এটাই কাজ মেয়েদের। এবং এইভাবেই দেখা যাচ্ছে তুমি 5,000 টাকা দিবা, এটা 2000 কত 6, 7, 8 এই এই সময়টাতে এসেছিল। এবং একটা সময় সব টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে। এবং তখন এটা ছিল প্রথম, এটাকে বলে স্পঞ্জি স্কিম। হুম, এই যে এমএলএম বিজনেস, যেটা মাল্টি লেভেল মার্কেটিং, এটাকে বলে স্পঞ্জি স্কিম। তো এই হচ্ছে গেল আমাদের থিম, টপিক এবং সাবজেক্ট। এইটা এখানে আমরা প্যাশন অ্যান্ড রেস পেলাম, রেভেন্স পেলাম, গ্রেটনেস অ্যান্ড প্রাইড পেলাম, ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যানিপুলেশন পেলাম, জাস্টিস ইন অ্যান আনজাস্ট সোসাইটি এটাও পেলাম আমরা। আরেকটা জিনিস যেটা পেলাম সেটা হচ্ছে এখানে ফেমিনিজমের যে ধারণা, সেটা আমরা পেলাম। ওকে, এখানে একটা জিনিস এরকমটা আমি জানি না হবে কিনা, যে এটা কিন্তু ফার্স্ট ফেমিনিজমের ওয়ার্ক হিসেবে ধরা হয়। ফেমিনিজম নিয়ে যে ওয়ার্কগুলি হয়েছে তার ভিতর প্রথম দিকের প্রথম সারির ওয়ার্ক, এরকমটা হয়তো যদি প্রশ্ন আসতেই পারে, তো এটা জেনে রাখবো আর কি।
এবার দেখো টোন মোড অ্যান্ড ইমোশন। দ্য টোন মোড অ্যান্ড ইমোশন অফ দ্য প্লে মিডিয়া ইজ, ইজ হবে না তো আর হবে, আবার কালেকটিভ অর্থে যদি আমরা বলি তাহলে ইজ হবে। আর অ্যাংরি, পাওয়ারফুল, তারপরে ভোলেটাইল, তারপরে হচ্ছে তোমার ট্র্যাজিক, তারপরে রয়েছে প্যাশনেট, ক্রুয়েল, তারপরে ড্রামাটিক, টেন্স, ফোরবোর্ডিং, পিটিফুল, ইন্টেন্স, রেজ, ডিসপেয়ার, ফিয়ার, গ্রাইফ, এটসেট্রা। মানে এর ভেতরে অনেক রকমের তোমার ইয়ে রয়েছে, হচ্ছে টোন, তারপরে আরো যে বিষয়গুলো সেগুলো রয়েছে। এবং এর ভেতরে রয়েছে তোমার হচ্ছে প্রথমে অ্যাংরি, রাগ রয়েছে, তারপরে পাওয়ারফুল মানে ক্ষমতাধারী, শক্তিশালী একটা বিষয় এটা রয়েছে। ভোলেটাইল, ভোলেটাইল মানে অস্থির, রেকলেস, হুম, এটা রয়েছে। ট্র্যাজিক রয়েছে, প্যাশনেট, ক্রুয়েল, ড্রামাটিক, টেন্স, টেন্স বলতে যে টেনশন করা আর কি। তারপরে রয়েছে হচ্ছে তোমার ফরওয়ার্ডিং, পূর্বাভাস দেওয়া সামনে কি হতে যাচ্ছে সেটা। এরপর রয়েছে পিটিফুল, মানে দয়া দেখানো, করুণা দেখানো। ইন্টেন্স, তীব্র, অনেক তীব্র রাগ, হতাশা যেটাই হোক না কোনো, এক্সট্রিমিটি যেটা সেটা রয়েছে। রাগ রয়েছে, হতাশা রয়েছে, ফেয়ার, গ্রাইফ, এগুলো রয়েছে এই জায়গাটাতে। এবার আসে এটার ফর্মটা হচ্ছে ট্র্যাজেডি। এটা হচ্ছে একটা ট্র্যাজেডি, ট্র্যাজিক ফর্মেই লেখা, গ্রিক ট্র্যাজেডি এটা। স্যার ভোলেটাইল আর রেজটা কি বলুন? হ্যাঁ, ভোলেটাইল মানে অস্থির, ভোলেটাইল মানে অস্থির। আরেকটা কোনটা বললাম? রেজ। রেজ, রেজ মানে রাগ। রেজ মানে হচ্ছে রাগ। এই যে এই শব্দার্থগুলো জেনে থাকতে হবে, হ্যাঁ। এগুলো মানে আমরা তো ফোর্থ ইয়ারে উঠেছি, আমরা তো জানি এখন কিভাবে শব্দার্থ পড়তে হবে। তারপরে একটা জিনিস হচ্ছে যে আসলে শুধুমাত্র লিটারেচার পড়ে শব্দার্থ প্রপারলি বা প্রপার পরিমাণে জানা যায় না। হুম, অনেক শব্দ আছে যেগুলো আমাদের কর্মজীবনে ব্যবহারই হবে না কোনোদিন। আমরা ইংরেজিতে পড়ে আমরা অনেক শব্দ শিখেছি, কিন্তু এই শব্দগুলো যখন যদি 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 তোমরা হয়তো সরকারি চাকরিতে গেলা না, যদি তোমরা একটা বেসরকারি চাকরিতে যাও, কর্পোরেট জবে যা দেখবা আমরা যেভাবে ইংরেজিতে আমরা যেভাবে ইংরেজি ইউজ করি এভাবে ইংরেজি ওখানে ইউজ করতেছে না। উম, ওইখানে ইংরেজি এভাবে ইউজ করতেছে না। আমরা এখানে বলতেছি কি গ্রেট, মানে অনেক বড়, মহান। ওইখানে বলতেছে আরো, বা অনেক আমরা বলতেছি এখানে বিগ, লার্জ, ওইখানে বলতেছে হচ্ছে জাইগান্টিক্স। তারপরে আমরা বলতেছি গ্রেট, মহান, ওখানে বলতেছে যে অ্যারিস্টোক্রেটিক, সফিস্টিকেটেড। আমরা বলতেছি ইম্পর্টেন্ট, ক্রুশাল, ওখানে ইসেনশিয়াল। এরকম এক এক জায়গায় এক এক রকমের শব্দ। তো এই জন্য কেউ যদি বেশি বেশি লেটেস্ট ওয়ার্ডের সাথে ইয়ে হতে চাও তাহলে ব্লগ পড়তে হবে। ইংরেজি পত্রিকা ঠিক বলবো না, ইংরেজি ব্লগ পড়বা বিভিন্ন রাইটারদের। আচ্ছা, আমাদের এই রাইটিংটা আজকেই পড়া শেষ হয়ে যাবে, হ্যাঁ। আমরা আজকে এটা শেষ করে ফেলবো। দেখো এরপরে সেটিংটা কোথায়। দ্য প্লে ইজ সেট ইন কোরিন্থ সাম টাইম আফটার জেসনস কোয়েস্ট ফর দ্য গোল্ডেন ফ্লেস। গোল্ডেন ফ্লেকও বলতে পারো, আমরা ফ্লিস বলি আর কি, বানানটা ঠিক থাকবে। বলা হচ্ছে যে এই নাটকটা এই নাটকটা সেট করা হচ্ছে কোরিন্থে। আমরা ওই যে আহ, ইডিপাস যখন পলিবাস আর মেরোপির যে রাজ্য, ওইটা ছিল কোরিন্থ। কোরিন্থ থেকে সে থিপসে আসে, তাই না? তো বলা হচ্ছে এই এই প্লেটা কোরিন্থে হচ্ছে তোমার ইয়ে করা হয়েছে, সেট করা হয়েছে। এবং সামটাইমস আফটার জেসনস কোয়েস্ট, এবং কিছু সময় পর যখন জেসন সে অনুসন্ধান করতেছিল ফর দ্য গোল্ডেন ফ্লেস। গোল্ডেন ফ্লেস হচ্ছে হোয়ার হি মেট মিডিয়া, এবং যেখানে সে মিডিয়ার সাথে দেখা করে। এই গোল্ডেন ফ্লেসটা হচ্ছে, এটা বলার চাইতে দেখানোটা বেশি ভালো। এই যে এইগুলো হচ্ছে গোল্ডেন ফ্লেস, এইগুলো মানে ফ্লিস মানে হচ্ছে অনেকটা ওই যে ভেড়া বা টাইগার বা এগুলোর হচ্ছে লোম যুক্ত যে চামড়া সেটা। অনেক সময় এরকম হয় না আগেকার যুগে রাজারা বা অনেক জায়গায় আমরা বিভিন্ন মুভিতেও দেখতাম যে হান্টিং করেছে টাইগার, এবার টাইগারের যে চামড়াটা ওটা ছিলে ওটা শুকিয়ে ওয়ালের সাথে লাগিয়ে রেখেছে, এরকমটা আমরা দেখতাম। তো এরকম একটা গোল্ডেন ফ্লিস, যেটাকে বলা হচ্ছে যে একটা
আহ সোনালী কালারের র্যাম, মানে সোনালী কালারের যে ভেড়া, সেই ভেড়ার যে চামড়াটা বা যে লোমযুক্ত যে চামড়াটা, সেটা তিনি খুঁজছিলেন। কেন খুঁজছিলেন? কারণ এটা নিয়ে গ্রিক মিথোলজিতে আরো অনেক কথাবার্তা রয়েছে, তো ওইগুলোতে আমরা যাচ্ছি না, আমরা শুধু এইটুকুই জেনে রাখি। এবং এই খোঁজার সময় তার সাথে দেখা হয় হচ্ছে আমাদের মিডিয়ার, অনেক বিষয়াদি রয়েছে। এবার আসো, তো এটা হচ্ছে গোল্ডেন ফ্লিস। The play begins with Medea in a blind race toward Jason for arranging to marry Gloss, the daughter of the king Creon. ক্রেওনের মেয়ের নাম হচ্ছে গ্লস। দেখো, এই নাটকটা শুরু হচ্ছে আহ, যখন মিডিয়া প্রচন্ড রাগে একেবারে যেন অন্ধের মতো, অন্ধ হয়ে গেছে এরকম একটা ভাব, মানে রাগের, হয় না, এক্সট্রিম রাগের ভেতরে সে চলে গেছে। এই জেসনের প্রতি সে এত রাগ দেখাচ্ছে। এবং কেন দেখাচ্ছে? কারণ জেসন সে ম্যারি, মানে গ্লসিকে সে একটা গ্লসিকে বিয়ে করার জন্য সে বন্দোবস্ত করেছে। এবং এই গ্লসি হচ্ছে, সে হলো এই ক্রেয়ন যে কিং তার মেয়ে, ইডিপাসের পরের যে কিং। দ্য নার্স, ওভারহিয়ারিং মিডিয়াস গ্রাইফ, fears what she might do to herself or her children. এরপর এখানে নার্স, নার্স মানে একটা ক্যারেক্টার রয়েছে, আমরা নিচে জানবো যে সে আসলে কি ধরনের ক্যারেক্টার। বলা হচ্ছে এই নার্স ক্যারেক্টারটা সে শুনতেছে আমাদের মিডিয়া, সে প্রচন্ড দুঃখ প্রকাশ করতেছে, প্রচন্ড তার দুঃখের বা বিলাপ শুনতেছে হচ্ছে এই নার্স, এবং শুনে সে ভয় পাচ্ছে যে এই মিডিয়া হয়তো সে নিজে কোনো একটা দুর্ঘটনা ঘটাবে, অথবা তার ছেলে পুলেদেরকে নিয়ে সে কোনো দুর্ঘটনা ঘটাবে। মানে অনেক সময় এরকম হয় না, অনেক ক্ষেত্রে আমরা বাস্তবে কিন্তু দেখি যে কোনো একটা মহিলা হয়তো প্রচন্ড হতাশা, প্রচন্ড রাগ, ক্ষোভ এগুলোর কারণে আগে নিজের বাচ্চা কাচ্চাদেরকে মেরে ফেলে এবং তারপর নিজে আত্মহত্যা করে। এরকমটা আমরা অনেক জায়গায় দেখি বা শুনি। ইনফ্যাক্ট আমার মনে আছে যে ছোটবেলায় আমার আম্মাও এরকম কখনো যদি রেগে যেত, বলতো যে তোদেরকে মারবো, তারপর আমি নিজেও মরবো, এরকমটা বলতো। তো এরকমটা কিন্তু হয় আর কি, এরকম বলে থাকে অনেকেই। তো এখানে সেই কথাটাই বলতেছে যে আমাদের নার্স সে ভয় পাচ্ছে যে সে হয়তো, মিডিয়া হয়তো নিজে কোনো একটা দুর্ঘটনা ঘটাবে এবং তার বাচ্চা কাচ্চাদেরকে দিয়েও হয়তো বা এরকম কিছু একটা করবে। ওকে, এবার আসলে আমরা এটার ক্যারেক্টার লিস্টটা পড়ি। ক্যারেক্টার লিস্ট শুরুতে হচ্ছে মিডিয়া, মিডিয়া হচ্ছে এখানকার প্রোটাগনিস্ট। এবং মিডিয়াস হোমল্যান্ড ইজ কল কলসিস। মিডিয়ার যে হোমল্যান্ড সেটা হচ্ছে কলসিস, অ্যান আইল্যান্ড ইন দ্য ব্ল্যাক সি। এবং এই কলসিস হচ্ছে কৃষ্ণ সাগরের একটা তোমার হচ্ছে আইল্যান্ড। কৃষ্ণ সাগরের পাশেই যেমন রাশিয়া, ক্রিমিয়া বা ইউক্রেন, তারপরে এই আমাদের এইটার নাম কি, মানে আমাদের গ্রিক অবশ্য কৃষ্ণ সাগরের পাশে না, গ্রিক হচ্ছে তোমার ভূমধ্য সাগরের পাশে। আচ্ছা, হুইচ দ্য গ্রিকস কনসিডার দ্য এজ অফ দ্য আর্থ এ টেরিটরি অফ বারবারিয়ানস। এবং এই যে জায়গাটাকে, এই যে কলসিস, কলসিস জায়গাটাকে গ্রিকরা বিবেচনা করে যে এটা হচ্ছে পৃথিবীর একটা কিনারা। এবং এরপরে রয়েছে টেরিটরি অফ বারবারিয়ানস, মানে বর্বর জাতির, দুর্ধর্ষ জাতির হচ্ছে রাজ্য এরপরে রয়েছে। তো এটুকুই আমরা জেনে থাকি, এরপরে আরো অনেক কিছু রয়েছে। এই যে এদিকে এগুলো আমরা পরবর্তীতে জানবো, বা তোমরা পরবর্তীতে এটা পড়ে নিও, নইলে আমাদের অনেক সময় চলে যাবে, আমরা এটা তো দ্রুত শেষ করতে চাচ্ছি। এরপরে আসো, আমরা এখানে জেসন সম্পর্কে জানবো। জেসন ক্যান বি কনসিডার দ্য প্লেস ভিলেইন, দো হিজ এভিল স্টেমস হিজ এভিল স্টেমস মোর ফ্রম উইকনেস দেন স্ট্রেংথ। বলা হচ্ছে যে জেসনকে এখানে আমরা বিবেচনা করতে পারি এই নাটকের ভিলেইন হিসাবে, যদিও তার যে মানে খারাপ কাজটা, এটা স্টেম মোর ফ্রম উইকনেস, তার এই খারাপ কাজটা আসতেছে তার দুর্বলতা থেকে, দেন স্ট্রেংথ, শক্তি, শক্তির দিক থেকে আসতেছে না, তার দুর্বলতার দিক থেকে আসতেছে। আমরা অনেক সময় এরকমটা হয় না যে অনেক দেখবা দুর্বল মানুষকে যদি তুমি অস্ত্র ধরায় দাও, সে ভয়ে হয়তো বা এদিক সেদিক কাটাকাটি বা গোলাগুলি শুরু করবে। সে সাহসের সাথে যে গোলাগুলি যুদ্ধ করতেছে তা না, সে ভয়ে ভয়ে করতেছে। A former adventurer, he abandons his wife Medea in order to marry Glossy, the beautiful younger daughter of Creon, king of Corinth. সে হচ্ছে অনেক মানে সাবেক একজন অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক অভিযাত্রী। সে তার ওয়াইফ মিডিয়াকে ছেড়ে দেয় এবং ম্যারি গ্লসিকে সে ম্যারি করে আর কি।
এবং গ্লসি হচ্ছে তোমার ক্রেওন, যে কিনা কোরিন্থের কিং, সে হচ্ছে এই ক্রেওনের মেয়ে, খুবই সুন্দরী এবং ইয়াং ডটার। আচ্ছা, hoping to advance his station through his second marriage, he only fuels media to a revenge. আচ্ছা, এটা আমরা নিচে জানবো আরো ঘটনা। শুধু আমরা এটুকুই জেনে থাকি যে জেসনটাকে, জেসন হচ্ছে আমাদের মিডিয়ার হাজব্যান্ড। চিলড্রেন, the offspring of Jason and media, the children are presented as naive and oblivious to the intrigue that surrounds them. বলা হচ্ছে এইখানে আমাদের যে চিলড্রেন নামক যে ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, এখানে একটা না, অনেকগুলি বাচ্চা কাচ্চা। এটা হচ্ছে জেসন এবং আমাদের মিডিয়ার বাচ্চা কাচ্চা। তারা মূলত এই জায়গায় তোমার হচ্ছে তাদেরকে আহ মানে উপস্থাপন করা হচ্ছে এখানে একেবারে নেইভ এবং অবলিভিয়াস হিসাবে। মানে বলতে পারো যে নেইভ বলতে অনেকটা ইনোসেন্ট, নির্বোধ, বোকা এরকম হিসাবে, এবং অবলিভিয়াস যাদেরকে আসলে বিবেচনায় রাখা হয়নি এই ষড়যন্ত্র করার সময়, এবং তাদের আহ নিয়ে যে ষড়যন্ত্রটা হচ্ছে এটাও তারা জানে না, এই বাচ্চা কাচ্চারা। মিডিয়া ইউজেস দেম অ্যাজ পন্স ইন দ্য মার্ডার অফ গ্লস অ্যান্ড ক্রেয়ন and then kills them in the place, culminating horror. বলা হচ্ছে যে এখানে আমাদের মিডিয়া এই বাচ্চা কাচ্চাদেরকে মূলত ইউজ করেছে একটা হচ্ছে পণ হিসাবে, বা একটা বলতে পারো, আমরা আমরা বলি না যে দাবার গুটি, আমরা বলি না দাবার গুটি, এইরকম দাবার গুটি হিসেবে যেন ইউজ করেছে এই গ্লস এবং ক্রেয়নকে মার্ডার করার সময়, এবং আলটিমেটলি সে তাদেরকেও হত্যা করে এই ট্র্যাজেডির হররটাকে আরো বাড়ানোর জন্য। Their innocent death provide the greatest element of pathos, the tragic emotion of pity in the play. এবং তারা এই যে বাচ্চা কাচ্চারা, ছোট ছোট বাচ্চা কাচ্চা, তাদের যে মৃত্যুটা, এটা এই নাটকের ভেতরে আরো দুঃখটা যেন বাড়িয়েছে, ট্র্যাজেডিটা বা ট্র্যাজিক ইমোশনটা যেন বাড়িয়েছে এই নাটকের ভেতরে। এরপরে কোরাস। কোরাস কি এটা সবাই তোমরা জানো, এখানে আর বললাম না এটা। তবে এখানে composed of women of Corinth, the chorus chiefly served as a commentator to the action. বলা হচ্ছে এই কোরাস এখানে মূলত কোরিন্থের মেয়েদের দ্বারা দ্বারা গঠিত। আমরা জানি ওই যে সফোক্লিসের ইডিপাস রেক্সে দেখেছি আমরা, এই যে এর আগের যে কোরাস গুলো দেখলাম সবগুলোতেই বলা হচ্ছে যে বয়স্ক পুরুষ মানুষদের দ্বারা, বাট এইখানে এই কোরাসটা কম্পোজড হয়েছে, গঠিত হয়েছে কোরিন্থের মেয়ে মানুষদের দ্বারা। এবং এই কোরাস চিফলি সার্ভস অ্যাজ এ কমেন্টেটর, তারা প্রধানত অ্যাকশনের ভেতরে কমেন্টেটর হিসেবে, মন্তব্যকারী হিসেবে তারা মানে সার্ভিস দিয়েছে। অলদো ইট অকেশনালি এঙ্গেজেস ডিরেক্টলি ইন দ্য ডায়ালগ, এবং মাঝে মাঝে তাদেরকে ডিরেক্টলি আমরা ডায়ালগের ভেতরে দেখতে পাই। দ্য কোরাস মেম্বার্স ফুললি সিম্পাথাইজ উইথ মিডিয়াস প্লাইট, accepting her eventual decision to murder her own children. এখানে আমরা দেখতে পাবো যে এই কোরাসরা মূলত মানে খুবই সিম্প্যাথি দেখিয়েছে আমাদের যে মেইন ক্যারেক্টার, ইয়ে কি বলে এটা, মিডিয়া, তার যে দুর্দশা, তার যে কষ্ট, সেই কষ্টের ক্ষেত্রে তারা হচ্ছে ইয়ে দেখিয়েছে, সিম্প্যাথি দেখিয়েছে। তবে মিডিয়া যে হত্যাকাণ্ড চালিয়েছে তার বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে তারা কোনো মন্তব্য করেনি। মানে এই ক্ষেত্রে তারা মন্তব্য বলতে তারা কোনো সহানুভূতি দেখায়নি এই সময়টাতে এসে মিডিয়ার ওপরে। ক্রেওন, ক্রেওন হচ্ছে কিং অফ কোরিন্থ। ক্রেওন ব্যানিশেস মিডিয়া ফ্রম দ্য সিটি। ক্রেওন হচ্ছে কোরিন্থের কিং এবং সে মিডিয়াকে এই শহর থেকে নির্বাসনে পাঠিয়ে দেয়। অলদো এ মাইনর ক্যারেক্টার, ক্রেওনস সুইসাইডাল এমব্রেস of his dying daughter provides one of the play's most dramatic moments. বলা হচ্ছে যে যদিও একটা মাইনর ক্যারেক্টার ক্রেওন এখানে, কিন্তু তার যে আম, ক্রেওনের যে ক্রেওনের সুইসাইডাল এমব্রেস, ক্রেওন যে সুইসাইড করে, এইটা মূলত তার মুমূর্ষু মেয়ের আহ, সাথে, এটা মূলত সে আসলে কি বলে, মানে তার মেয়ে মারা যাচ্ছে এবং সেও সুইসাইড করতেছে, এবং এইটা সুইসাইড করে যেন তার মেয়েকে সে আলিঙ্গন করতেছে, এবং এইটা এই নাটকের ভেতরে একটা ড্রামাটিক মুমেন্ট প্রোভাইড করে, একটা সাডেন ঘটনা যেন অ্যাড করে।
and his sentence against media lends an urgency to her plan for revenge. এবং সে এবং হিজ সেন্টেন্স মানে তার যে কথাবার্তা বা তার যে বাণী এগেনস্ট মিডিয়া লেন্স অ্যান আর্জেন্সি টু হার প্ল্যান্স ফর রেভেন্স, এবং সে যে মিডিয়ার উপর একটা রেভেন্স নেবে, সেটার প্রতিশোধ নেব, সেটারও মানে সেই প্ল্যানটাও সে এখানে বলতেছে বা বর্ণনা করতেছে। এখানে ক্রেয়ন সুইসাইডাল এমব্রেস অফ হিজ ডাইং ডটার, এই জায়গাটাতে আমার কাছে একটু খটকা লাগতেছে। আবার এখানে আমরা যাচ্ছি যে ক্রেয়ন, আচ্ছা এটা মেইন ঘটনা গেলে আমরা জানবো, এখানে এটুকুই থেকে যাক, আমরা এই পরে জেনে যাবো। এরপরে গ্লসি গ্লস যেটাই বলো কেন, এটা বানানটা ঠিক রাখো আর কি। ডটার অফ ক্রেয়ন, গ্লস ইজ দ্য ইয়াং বিউটিফুল প্রিন্সেস ফর হুম জেসন অ্যাবান্ডন্স মিডিয়া। সে হচ্ছে ক্রেয়নের মেয়ে, যার জন্যই সে সুন্দরী, ইয়াং, যার জন্য মূলত জেসন মিডিয়াকে ত্যাগ করে। হার অ্যাকসেপ্টেন্স অফ দ্য পয়জন্ড coronet and dress as gift lends to the first murder of the play। এবং সে হচ্ছে করোনেট এবং একটা ড্রেস, সেটা অ্যাকসেপ্ট করে এই মিডিয়ার কাছ থেকে বা যার কাছ থেকে হোক না কেন, এবং এর ফলে সে মারা যায়, কারণ এটাতে তোমার ইয়ে ছিল, বিষ মাখানো ছিল। তো এটাই বলতেছে যে সে যে সর্বপ্রথম করোনেট হচ্ছে এক ধরনের মুকুট, হ্যাঁ, এক ধরনের মুকুট, এবং ড্রেস মানে তো পোশাক, এটা যে গিফট তাকে করা হলো, এটা গ্রহণ করার ফলে তার ওই যে হাতে চোখে মুখে বা যেখানে হোক তোমার বিষ লেগে গেল, এবং একটা সময় সে পয়জন্ড হলো। আচ্ছা, এরপরে আসে আমরা এজিয়াস এর কথা জানি। দ্য কিং অফ এথেন্স, এজিয়াস passes through Corinth after having visited the oracle of Delphi। এজিয়াস সে হচ্ছে এথেন্সের কিং, সে কোরিন্থ হয়ে সে আসতেছিল, এবং আসতেছিল হচ্ছে ওরাকল আর ডেলফি ওরাকলের কাছ থেকে। হোয়ার হি শট এ কিউর ফর হিজ স্টেরাইলিটি, তার যে বন্ধ্যাত্বতা সেইটার জন্য সে একটা চিকিৎসার জন্য সেখানে গিয়েছিল। মিডিয়া অফার্স হিম সাম ফার্টিলিটি ইন্ডিউসিং ড্রাগস ইন এক্সচেঞ্জ ফর, আচ্ছা আমরা এটা বাদ দিই, মিডিয়া এখানে তাকে কিছু ওষুধ টষুধ দিয়েছিল আর কি। এরপরে আসো মেসেঞ্জার। এখানে মেসেঞ্জার নামে একটা ক্যারেক্টার আছে। দ্য মেসেঞ্জার অ্যাপিয়ার্স অনলি ওয়ান্স ইন দ্য প্লে, হি রিলেটস ইন গ্রুইসাম ভিভিড ডিটেইল দ্য ডেথ। অর্থাৎ মেসেঞ্জার একটা ক্যারেক্টার আর কি। এখানে আমরা ওই যে ইডিপাস রেক্সের ভিতরে মেসেঞ্জার পেয়েছিলাম, এরকম আর কি, সে মেসেজ দিচ্ছে। নার্স কেয়ারটেকার অফ দ্য হাউস, নার্স হচ্ছে এখানে আমাদের মিডিয়ার যে বাড়ি, সে বাড়ির হচ্ছে কেয়ারটেকার, সে মূলত তাদের বাচ্চা কাচ্চাদেরকে দেখাশোনা করে। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম। এরপরে আসো টিউটর, এ ভেরি মাইনর ক্যারেক্টার, দ্য টিউটর অফ দ্য চিলড্রেন মেইনলি অ্যাক্টস অ্যাজ এ মেসেঞ্জার। টিউটর নামে আরেকটা ক্যারেক্টার, যে হচ্ছে এই চিলড্রেনদেরকে পড়াশোনা করায়, এবং সেও একটা মেসেঞ্জার হিসেবে যেন কাজ করে। এবার আসো সামারি, আমরা এটা সামারিটা পড়ি। সামারিটা খুব বেশি বড় না, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখো, ইউরিপিডিস মিডিয়া ওপেন্স ইন আ স্টেট অফ কনফ্লিক্ট। ইউরোপিদের যে মিডিয়াটা, এটা একটা দ্বন্দ্ব বা একটা ঝগড়া বা একটা মানে ক্যাওসের মধ্যে দিয়েই যেন শুরু হচ্ছে। অনেক সময় এরকম হয় না যে অনেক ঘটনা ধীরে 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 ক্যাওসের দিকে যায়, বাট এটা ক্যাওসের ভেতর থেকেই শুরু হচ্ছে। জেসন হ্যাজ abandoned his wife মিডিয়া along with their two children। জেসন তার ওয়াইফ মিডিয়াকে ছেড়ে দিচ্ছে, এবং তার সাথে আছে আবার তাদের দুইটা বাচ্চা, সেই বাচ্চা সহ সে ছেড়ে দিচ্ছে, অ্যাবান্ডন করে দিচ্ছে, পরিত্যক্ত করতেছে। হি হোপস টু অ্যাডভান্স হিজ স্টেশন বাই রিম্যারিং উইথ গ্লস, দ্য ডটার অফ ক্রেয়ন, কিং অফ কোরিন, দ্য গ্রিক সিটি হোয়ার দ্য প্লে ইজ সেট। অনেকগুলি অ্যান্সার একটা ইয়ের ভিতরে আমরা পেয়ে গেলাম। সে আশা করতেছে যে সে তার লাইফের যে মানে স্টেশন, সেটা সে ফিক্স করবে এই গ্লসকে বিয়ে করে, পুনরায় বিয়ে করে, এবং আহ, সে এই গ্লস হচ্ছে বা গ্লসি হচ্ছে তোমার ক্রেয়নের মেয়ে, ক্রেয়ন হচ্ছে কোরিন্থের কিং। কোরিন্থ হচ্ছে একটা গ্রিক সিটি, যেই জায়গাটাতে মূলত এই নাটকটা সেট করা হয়েছে, বা এই নাটকটার সেটিং হচ্ছে এই কোরিন্থ। অল দ্য ইভেন্টস অফ দ্য প্লে প্রসিড আউট
of this initial dilemma and the involved parties become its central characters. বলা হচ্ছে এই নাটকের ভেতরে যত ঘটনাগুলো ঘটেছে, প্রসিড আউট অফ দিস ডিলেমা, এই যে এই ঝামেলাটা, এই যে পুনরায় বিয়ে করতেছে, হুম, এই ঝামেলা থেকেই শুরু হচ্ছে এই নাটকের ভেতরে যত ঘটনা সেটা। এবং এইখানে দ্য ইনভলভড পার্টিস বিকাম ইটস সেন্ট্রাল ক্যারেক্টার, এবং এখানে যে পার্টিগুলো যুক্ত রয়েছে তারাই মূলত এখানকার প্রধান ক্যারেক্টার হিসেবে রয়েছে আর কি। Outside the royal palace, a nurse laments the events that have led to the present crisis. রাজপ্রাসাদের বাহিরে একজন নার্স, ওই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম যে একজন কেয়ারটেকার, একজন নার্স, সে আহ, কোনো একটা ঘটনার কারণে সে ল্যামেন্ট করতেছে, বিলাপ করতেছে, যেটা হ্যাড লেড টু দ্য প্রেজেন্ট ক্রাইসিস, যেটা এই বর্তমান ক্রাইসিসটাকে সামনে এগিয়ে নিয়েছে বা বর্তমান ক্রাইসিসটাকে তৈরি করেছে। আফটার এ লং সিরিজ অফ ট্রায়ালস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স, অনেকগুলি ট্রায়াল এবং অ্যাডভেঞ্চারের পর, which ultimately forced Jason and Medea to seek exile in Corinth. জ্যাসন এবং মিডিয়াকে করিন্থে এসে তারা বনবাসে, মানে এক্সাইল বলতে তখনকার যুগের বনবাস আর কি, বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল, নির্বাসিত করা হয়েছিল এই হচ্ছে জেসন এবং মিডিয়াকে। দ্য পেয়ার হ্যাড সেটেল ডাউন অ্যান্ড এস্টাবলিশ দেয়ার ফ্যামিলি, এই কাপল তারা এখানে এসে স্থায়ী হয় এবং তারা এখানে তাদের ফ্যামিলি স্থাপন করে, অ্যাচিভিং এ ডিগ্রি অফ ফেম অ্যান্ড রেসপেক্টেবিলিটি, এবং এখানে তারা তাদের শান্তিপূর্ণ যে পরিবার সেটা তারা গঠন করে এবং তারা এখানে অনেক বিখ্যাত হয় এবং তারা সম্মানিত হয়। জেসনস রিসেন্ট অ্যাবান্ডনমেন্ট অফ দ্যাট ফ্যামিলি হ্যাজ ক্রাস্ট মিডিয়া ইমোশনালি। জেসন এই রকমের একটা ফ্যামিলি, শান্তিপূর্ণ একটা পরিবারকে পরিত্যাগ করে এবং এইটা মিডিয়াকে ইমোশনালি অনেক মানে আঘাত করে আর কি, হার্ট করে বা সে ভেঙে পড়ে। টু এ ডিগ্রি, এটা এমন একটা পর্যায়ে সে এই আঘাতটা পায়, দ্যাট শি কার্জেস হার ওন এক্সিস্টেন্স, এবং এর ফলে সে তার নিজের অস্তিত্বটাকেই যেন সে অভিশাপ দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট অফ হার টু চিলড্রেন, এবং তার দুই বাচ্চা কাচ্চার এক্সিস্টেন্সকেও সে অভিশাপ দেয়, অভিসম্পাত করে। এটা কিন্তু অনেক মায়েরাই করে, আগেকার যুগে আমাদের মায়েরা আর কি বেশি করতো। হ্যাঁ, আমি তো মরবো মরবো, তোদেরকে মেরে মরবো, আমি মারা যাওয়ার পরে তোর বাপ আরেকটা বিয়ে করে নিয়ে তোদের উপর অত্যাচার চালাবে, এটা সহ্য করবোই না। এরকমটা কিন্তু হয়। বা এমনি মেয়েরা রেগে গেলে কিন্তু এরকমটা আচরণ করে। তো তোমরা যাদের বাচ্চা কাচ্চা আছে এগুলো করিও না, কারণ বাচ্চা কাচ্চাদের মাথার উপরে একটা প্রভাব পড়ে। ইন এ সার্টেন কেজেস, কিছু সার্টেন কেজে আবার ওই বাচ্চা কাচ্চাগুলো ওই মাকে কিন্তু ভয় পেতে থাকে। তো এরকমটা কখনো করো না। ওকে। Fearing a possible plot of revenge, Creon banishes Medea and her children from the city. এবং এই যে আমাদের জেসন, সে যে ক্রেওনের মেয়েকে বিয়ে করলো, এর পরে ক্রেওন ভয় পাচ্ছিল যে এখানে হয়তো বা মিডিয়া কোনো প্রতিশোধ নেবে, এই জন্য কি করলো, সে এই রেভেন্সের ষড়যন্ত্রটাকে ভয় পেয়ে আমাদের ক্রেওন মিডিয়া এবং তার বাচ্চা কাচ্চা সহ তাদেরকে এই শহর থেকে বের করে দিল, নির্বাসনে পাঠিয়ে দিল। After pleading for mercy, Medea is granted one day before she must leave, during which she plans to complete her quest for justice. At this stage, in her thinking, the murder of Creon, Glauce, and Jason. এবং এই পর্যায়ে এসে আমাদের মিডিয়া এবার ক্রেওনের কাছে একটু দয়া ভিক্ষা চাইলো, বললো যে আমাকে একটা দিনের জন্য থাকতে দেন, এবং এই একদিন পরেই সে এখান থেকে চলে যাবে। এবং এই একদিন যখন সে থাকতে চাইলো তখন তাকে তাকে দয়া দেখানো হলো, আচ্ছা ঠিক আছে তুমি আজকে না, তুমি আগামীকাল যাও, একদিনের জন্য তুমি থাকো। এবং এই একদিনের ভেতরেই আমাদের মিডিয়া কি করলো, সে সে এতই এক্সট্রিমিটির পর্যায়ে চলে গেছে যে একদিনের ভেতরে সে প্ল্যান করে ফেললো যে সে এই প্রতিশোধটা নিবে এবং জাস্টিসটা স্থাপন করবে আর কি। এবং সে এইটাকে এমন ভাবে চিন্তা করলো যে সে মার্ডার করে ফেলবে, ক্রেওন, গ্লসি এবং জেসন, তিনজনকে সে মার্ডার করবে। জেসন অ্যাকিউজেস মিডিয়া অফ ওভার রিয়াক্টিং। জেসন এবং মিডিয়াকে বলে তুমি ওভার রিয়াক্ট করতেছো, বিয়ে করছি তো কি হয়েছে।
By voicing her grievance so publicly, she has endangered her life and that of their children. আমাদের মিডিয়া তার কথাবার্তা সে পাবলিকলি বলে, সরাসরি সবার সামনে বলে, সে তার নিজের জীবন এবং তার বাচ্চা কাচ্চার জীবনকেও বিপদাপন্ন করেছে। He claims that his decision to remarry was in everyone's best interest. এবং আমাদের জেসন বলতেছে যে আমি যেহেতু আরেকটা বিয়ে করেছি, এটা আমাদের সবার জন্যই ভালো, আমাদের সবার কথা চিন্তা করেই কিন্তু আমি এটা করেছি। মিডিয়া ফাইন্ডস হিম স্পাইনলেস and she refuses to accept his token offers of help. মিডিয়া তখন ফাইন্ডস হিম স্পাইনলেস। স্পাইন মানে আমরা বলি না যে আহ, মেরুদণ্ডহীন, এরকম আর কি। মিডিয়া তাকে তখন চিন্তা করতেছে সে একজন মেরুদণ্ডহীন কাপুরুষ টাইপের লোক, এবং সে মিডিয়া তার সমস্ত প্রকারের হেল্প করার যে প্রতিশ্রুতি বা যা কিছু সে বলেছিল সেগুলোকে সে রিফিউজ করে, যে না আমি তোমার থেকে কোনো হেল্প চাই না, আমি কোনো হেল্প নিব না। Appearing by chance in Corinth, Aegeus, king of Athens, offers Medea sanctuary in his home city in exchange for her knowledge of certain drugs that can cure his sterility. বলা হচ্ছে যে এইখানে কোরিন্থে বাই চান্স বলতে পারো দৈবক্রমে এসে উপস্থিত হয় এজিয়াস। এজিয়াস হচ্ছে এথেন্সের কিং। সে মিডিয়াকে অফার করে যে আমি তোমাকে আশ্রয় দেব, স্যাংচুয়ারি দেব তুমি আমার শহরে এথেন্সে, এবং তার বিনিময়ে তুমি এই বন্ধ্যাত্বতা দূরীকরণের জন্য যে ড্রাগ রয়েছে, একটা মেডিসিন রয়েছে, সেই মেডিসিনটা সম্পর্কে তুমি জানো এবং এই এই নলেজটা শেয়ার করতে হবে। শেয়ার করলে আমি তোমাকে এটা দেব। নাও গ্যারান্টিড অ্যান ইভেনচুয়াল হেভেন ইন অ্যাথেন্স। এবং এখন যেহেতু আমাদের মিডিয়া সে এথেন্সে একটা ইভেনচুয়াল একটা হেভেন পাবে, মানে হেভেনের যখন ভালো একটা থাকা খাওয়ার ব্যবস্থার যখন নিশ্চিত হয়ে গেল, মিডিয়া হ্যাজ ক্লিয়ার্ড অল অবস্টেকলস টু কমপ্লিটিং হার রেভেন্স। এবং মিডিয়া তখন তার সমস্ত বাধা যেটা ছিল, দ্বিধা দ্বন্দ্ব যেটা ছিল এই প্রতিশোধ নেয়ার ব্যাপারে, সেটা সব যেন দূর হয়ে গেল। এ প্ল্যান হুইচ গ্রোস টু ইনক্লুড দ্য মার্ডার অফ হার ওন চিলড্রেন। এবং এর সাথে একটা প্ল্যান সে ইনক্লুড করলো, সেটা হচ্ছে সে তার নিজের বাচ্চা কাচ্চাদেরকেও মারবে। দ্য পেইন দেয়ার লস উইল কজ হার ডাজন্ট outweigh the satisfaction she will feel in making Jason suffer. এবং এই ক্ষতিটা, এই কষ্টটা তাকে জেসনকে সাফার করানোর ক্ষেত্রে যে তার যে একটা ফিল আসবে যে আচ্ছা ঠিক আছে দরকার নাই, যা করছে করছে, এই চিন্তাটাই যাতে তার ভেতরে না আসে, এই জন্য সে তার আগে বাচ্চা কাচ্চাদেরকে মারতেছে। বাচ্চা কাচ্চাদেরকে মারলে কি হবে, আমি জেসনের জন্য আমার বাচ্চা কাচ্চাকে মারছি, সুতরাং জেসনকে আমি মারবোই। এরকম এই রাগে যেন সে প্রতিশোধটা নিতে পারে, সেই জন্য সে শুরুতে তার বাচ্চা কাচ্চাদেরকে মারতেছে। আমার একটা রুমমেট ছিল রাজশাহীতে। ওই রুমমেট গল্প করতো যে ওদের গ্রামে একটা মহিলা ছিল, খুবই প্রচন্ড রাগী, এতটাই রাগী যে একবার ওর হাজবেন্ড ওর সন্তানদের উপরে রাগ করে, রাগের চোটে মানে গড় গড় করতে করতে সে নিজেই নিজের গলা, নিজের মানে দাও বা বটি বা ছুরি দিয়ে নিজেই কেটে ফেলেছিল, এত রাগ। তো মানুষ রাগ হলে যে হিতাহিত জ্ঞান থাকে না, যেরকম একটা বলে না, তো এরকম একটা পর্যায়ে আমাদের এই মিডিয়াও চলে গিয়েছিল। আচ্ছা, for the balance of the play, media engages in a reuse, রিউজ তো না, এটা মিনিংটা কি আসতেছে দেখি তো। চালান, Ruse. রুজ, এই যে এখানে চালানো না, এখানে কৌশল, ছল, ফন্দি ফিকির, চালাকি। আমাদের এখানে যেটা আসতেছে ফর দ্য ব্যালেন্স অফ দ্য প্লে, এই প্লের এই নাটকের ব্যালেন্সের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিডিয়া এঙ্গেজেস ইন এ রিউজ, মানে মিডিয়া এখানে একটা কৌশলের আশ্রয় নিচ্ছে। শি প্রিটেন্ডস টু সিম্পাথাইজ উইথ জেসন, এখানে জেসনের সাথে সিম্প্যাথি দেখানোর যেন একটা ছল করতেছে।
ছলনা করতেছে, ব্রিঙ্গিং হিম ইনটু হার কনফিডেন্স, এবং তার প্রতি তার কনফিডেন্সটা বাড়ানোর চেষ্টা করতেছে। অ্যান্ড অফার্স হিজ ওয়াইফ গিফটস, এবং সে তার নতুন ওয়াইফকে একটা গিফট অফার করতেছে, একটা গিফট দিচ্ছে। এবং গিফটটা কি? এ করোনেট অ্যান্ড এ ড্রেস, একটা পোশাক এবং একটা মাথার মুকুট, সেটা সে গিফট করতেছে। Ostensibly, the gifts are meant to convince Gloss to ask her father to allow the children to stay in Corinth. এবং এইটা দিয়ে সে মূলত, এই গিফটটা দিয়ে সে চাচ্ছে যে গ্লসকে কনভিন্স করতে, যাতে করে সে তার বাবা ক্রেওনকে বলে যে মিডিয়াকে তাড়িয়ে দিলেও এই তোমার হচ্ছে তার ছেলেপুলেকে যেন এখানে রেখে দেওয়া হয়। এবং এটা আমরা স্পষ্টতই বুঝতে পারতেছি, অস্টেন্সিবলি মানে স্পষ্টতই, ভিভিডলি, ক্লিয়ারলি। দ্য করোনেট অ্যান্ড ড্রেস আর অ্যাকচুয়ালি পয়জন্ড। এরপরে এই করোনেট এবং ড্রেসটা আসলে বিষ মাখিয়ে দেওয়া ছিল। হাউ এভার, অ্যান্ড দেয়ার ডেলিভারি কজেস গ্লসেস ডেথ। এবং এইটা সেগুলো তার গ্লসের কাছে দেওয়া হলো, এর ফলে গ্লস মারা গেল আর কি। সিইং হিজ ডটার রেভেজড by the poison, Creon chooses to die by her side by dramatically embracing her and absorbing the poison himself. এই দৃশ্য দেখে তার মেয়ের উপরের প্রতিশোধ নেওয়া হলো পয়জন দ্বারা। এটা দেখে ক্রেয়ন ক্রেয়নও মরে যেতে চাইলো। এবং সে কিভাবে মরে যেতে চাচ্ছে? সে তার তার মেয়েকে ড্রামাটিক্যালি হঠাৎ করে মানে ধরতেছে, এবং এর ফলে সে নিজেও পয়জন্ড হচ্ছে, এবং সে হচ্ছে পয়জনটা নিজের ভেতরে অ্যাবজর্ব করে নিল। মানে হয়তো পারে এরকমটা হয় না যে অজ্ঞান করার জন্য, যেমন ওই যে অনেক সময় কিছু একটা গন্ধ শোকায়, তারপরে এইভাবে অজ্ঞান করে, ঠিক এরকমই হয়তো কোনো বিষাক্ত একটা জিনিস, যেটা আমরা হয়তো নিঃশ্বাসের মাধ্যমে তার সে মারা গেছে, এরকমটা আর কি। সেরকম জিনিসই কাপড়ের সঙ্গে মিশিয়ে দেওয়া ছিল আর কি। 2020-এ আমার একটা অপারেশন হয়েছিল করোনার সময়টাতে। তো ওই অপারেশনের সময় আমি জানতাম যে আমাকে ওরকম অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, এবং আমি জোর করে আমাকে যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, আমি তখন জোর করে আছি যাতে করে আমি আমি দেখি তো কতক্ষণ মানে আমার, আমি যাতে অজ্ঞান না হই। হ্যাঁ, আমি একবারে দাঁতে দাঁত পিষে আছি। তো দেখতেছি যে না, অটোমেটিক ঘুম চলে আসবে, চোখ একেবারে নাই হয়ে যাবে আর কি, অটোমেটিক নাই হয়ে যাবে তুমি। তো সেই সময়টা তো আমার প্রায় 6 ঘন্টার মতো, বলতে পারো যে আমার লাইফ থেকে 6 ঘন্টা কোথায় গেছে আমি জানি না। এবং পুরোটাই একটা, ইনফ্যাক্ট যখন এই জ্ঞানটা ফিরে আসতেছিল, প্রথমে মাথাটা কাজ করা শুরু করে আর কি। আমার মনে আছে, আমি ফিল করতে পারতেছি, আমার হাত পা নাড়াতে চালাতে পারতেছি না, এবং আমি অনেক চিল্লাপাল্লা করতেছি। আমাকে বলা হয়েছিল যে যখন আমার জ্ঞান ফিরে আসবে তখন আমার ক্ষুধা লাগবে, পানি তৃষ্ণা লাগবে। এবং আমি তখন বলতেছিলাম, চিল্লাচিল্লি করতেছিলাম যে আমার, আমি আমি জানি যে আমার এটা হবে, তো আমার আমার পাশে এসে একটু বসেন, আমার মাথাটা একটু কেউ নাড়িয়ে দেন, মানে মাথা নেড়ে দেন, আমার খুব খারাপ লাগতেছে। পরে যখন আমার পরিপূর্ণ জ্ঞান ফিরে আসে, তখন আমি যখন বলি যে আমি এত চিৎকার চেঁচামেচি করলাম, কেউ একজন এসে আমার মাথাটা নেড়ে দেবে না, আমার খুব খারাপ লাগতেছিল, তখন বলতেছিল কই, আমরা তো তোমার পাশেই বসা ছিলাম। হ্যাঁ, আমার পাশে আমার মামা ছিল, আমার হচ্ছে ওয়াইফ ছিল, আরো সবাই ছিল। তো বিষয়টা একটা দুঃস্বপ্নের মতো ছিল। ওই যে আমরা অনেক সময় দুঃস্বপ্ন দেখি না, দুঃস্বপ্ন দেখে চিল্লাপাল্লা করি, মানুষকে ঢিল দেই, কিন্তু আমরা, আমাদের বডিটা কাজ করে না। বা আলটিমেটলি আমরা জেগে ওঠার পরেও আমরা বলি যে কই চিল্লাপাল্লা করলাম, তো পাশের লোক বলে কই কখন চিল্লাপাল্লা করলে। ঠিক এরকমটা আর কি, একটা অ্যানেস্থেসিয়া দিলে এরকম একটা অনুভূতি হয়, অনেকটা দুঃস্বপ্ন দেখার মতো। আমরা অনেক সময় ওই যে বলে থাকি না যে বোবায় ধরেছে, বোবায় ধরাটা এই অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো একটা ফিলিংস। যখন তোমার শুরুতে যখন ব্রেনটা কাজ করা শুরু করবে অল্প অল্প, তোমার বডি কিন্তু কাজ করতেছে না, কিন্তু ব্রেন কাজ করা শুরু করতেছে, তখন তুমি জানো এই বোবায় ধরার মতো এরকম একটা ফিলিংস তোমার আসবে। আচ্ছা, এরপরে আর এইটুকু, আমাদের এইটা আরেকটা তোমার সামারি, এটাও তোমরা পড়তে পারো, আমি এইটুকুই পড়াবো আর কি। দেখো, এই মেসেঞ্জার রিকাউন্টস দ্য গ্রুইসাম ডিটেইলস অফ দিস ডেথ। একটা মেসেঞ্জার এটা মানে রিকাউন্ট করতেছে এখানকার যে ভয়ঙ্কর যে দিকটা, হ্যাঁ, এই মৃত্যুর যে দৃশ্যগুলিকে, সেগুলোকে খুব গ্রুইসামলি এটাকে রিকাউন্ট করা হচ্ছে, বলা হচ্ছে আর কি। হুইচ মিডিয়া অ্যাবসর্বস উইথ কুল অ্যাটেন্টিভনেস। এবং এই মৃত্যুর ঘটনাটা আমাদের মিডিয়া খুব
ঠান্ডা মাথা এগুলো সে শুনতেছে। মেসেঞ্জার এসে যখন বলতেছে এরকম এরকম ঘটলো, তখন সে এটা খুব ঠান্ডা মাথায় শুনতেছে। Her earlier state of anxiety, which intensified as she struggled with the decision to commit infanticide, her has now given way to an assured determination to fulfill her plans. বলা হচ্ছে তার আগের যে টেনশনের বিষয়, অ্যাংজাইটির যে বিষয়, এবং তার যে ইন্টেন্সিফাইড যে অবস্থা, যেটাতে সে স্ট্রাগল করতেছিল এবং সে ডিসিশন নিয়েছিল সে ইনফ্যান্টিসাইড করবে, বা ইনফ্যান্টিসাইড বলতে নিজের বাচ্চাদেরকে মেরে ফেলা আর কি। প্যাট্রিসাইড মানে নিজের বাবাকে মারা, তারপরে ম্যাট্রিসাইড মানে হচ্ছে নিজের মাকে হত্যা করা, আর ইনফ্যান্টিসাইড হচ্ছে তোমার নিজের বাচ্চাকে বা শিশু বাচ্চাদেরকে হত্যা করা আর কি, এটাকে বলা হচ্ছে ইনফ্যান্টিসাইড। এবং এটা করার পরে সে নাও গিভেন ওয়ে টু এ অ্যাসিওরড ডিটারমিনেশন, এবার সে এখন আরো সুপরিকল্পিত আরো স্ট্রং ডিটারমিনেশনে যাচ্ছে তার প্ল্যানটাকে পরিপূর্ণ করার জন্য। এগেনস্ট দ্য প্রোটেস্ট অফ দ্য কোরাসদের প্রোটেস্ট সত্ত্বেও মিডিয়া মার্ডার্স হার চিলড্রেন অ্যান্ড ফ্লিস দ্য সিন অফ এ ড্রাগন পুলড চ্যারিয়ট প্রোভাইডেড বাই হার গ্র্যান্ডফাদার দ্য সান গড। বলা হচ্ছে যে কোরাসদের নিষেধাজ্ঞা সত্ত্বেও, অনেক বারণ করা সত্ত্বেও মিডিয়া তার ছেলেপুলেকে মেরে ফেলে এবং সে ড্রাগন টেনে নিয়ে যায় এরকম একটা গাড়িতে চড়ে সে পালিয়ে যাচ্ছে। এবং যে গাড়িটা তাকে দিয়েছিল তার দাদা, সে হচ্ছে সান গড, সূর্য দেবতা আর কি। জেসন ইজ লেফট ক্রাশিং হিজ লট, এবং জেসন তার এই বাচ্চা কাচ্চা হারালো, তার এই বউ চলে গেল, ওই বউ চলে গেল। তো এখন সে তাকে মানে তার যে লট, তার যে ভাগ্য, একটা খারাপ ভাগ্যের মধ্যে সে পড়ে গেল আর কি। হিজ হোপ অফ অ্যাডভান্সিং হিজ স্টেশন বাই abandoning media and remarrying Glossy, the conflict which opened the play has been annihilated, and everything he values has been lost through the dates that conclude tragedy. বলা হচ্ছে যে তার যে আশা ছিল, সে তার জীবনের যে গন্তব্য, স্টেশন, সেটা চেঞ্জ করবে। হ্যাঁ, এবং এবং একটা সুখী লাইফ লিড করবে। বলা হচ্ছে এইটা তোমার মাঠে মারা গেল। এবং এটার জন্য সে যে মিডিয়াকে আবান্ডন করলো, সে যে গ্লসিকে হচ্ছে বিয়ে করলো আবার, আহ, এইটা মানে যেটা মূলত এই নাটকের কনফ্লিক্ট তৈরি করলো, এবং নাটকটা যেখান থেকে শুরু হলো, এই সব কিছুই অ্যানিহিলেটেড হয়ে গেল। অ্যান্ড এভরিথিং হ্যাজ, এবং সবকিছুকে, যে জিনিসগুলোকে সে হচ্ছে ভ্যালু দিচ্ছিল, মূল্য দিচ্ছিল, সেই সবকিছুই সে হারিয়ে ফেললো। এই যে তোমার মৃত্যুর যে ঘটনাগুলি, সেই মৃত্যুর ঘটনাগুলোর ভিতরে এখানে অ্যানিহিলেটেড মানে নিশ্চিহ্ন হয়ে গেল আর কি। তার যে আশায় সে বিয়ে করেছিল, যার জন্য এত দ্বন্দ্ব ঘটলো, এত ঝামেলা বাঁধলো, সেই সব আশা তার নষ্ট হয়ে গেল। তো এই হচ্ছে টোটাল স্টোরিটা যদি আমরা এক কথায় বলি, মিডিয়ার হাজবেন্ড জেসন, সে নতুন একটা বিয়ে করেছে, তার বউ হচ্ছে কোরিন্থের কিং ক্রেওনের মেয়ে গ্লসি। এবং এটা বিয়ে করাতে আমাদের মিডিয়া সে প্রচন্ড ক্ষেপে গেছে, এতটাই ক্ষেপে গেছে যে সে এর প্রতিশোধ নিতেই চায়। এবং ক্রেওন সে ভাবতেছে, আচ্ছা এই মেয়েটা তো প্রতিশোধ পরায়ণ, যে কোনো সময় কোনো খারাপ কিছু করে ফেলতে পারে, তো সে এই জন্য তাকে নির্বাসনে পাঠাতে চায়। এবং মিডিয়া বলে যে ঠিক আছে, আমাকে নির্বাসনে পাঠালেন, আমাকে একটা দিন থাকতে দেন, আমি একটা দিন এখানে থাকি আমার বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরে আমি চলে যাব। তো ইতোমধ্যে মিডিয়ার সাথে দেখা হয় এজিয়াস হচ্ছে এথেন্সের কিং, এবং সে হচ্ছে ডেলফি কোরাকলের কাছে গিয়েছিল তার বন্ধ্যাত্বের মানে বাচ্চা কাচ্চা হয় না সেজন্য সে ওষুধ এর ব্যাপারে নিতে, এবং ওইখান থেকে জানানো হয় যে সে হচ্ছে মিডিয়া এর ব্যাপারে ওষুধ জানে, এবং মিডিয়া থেকে সে ওষুধের কথা বলে যে তুমি আমার দেশে গিয়ে বসবাস করতে পারো, তোমাকে যেহেতু এখান থেকে তাড়িয়ে দিতে, তো তুমি আমার দেশে যাবা, এবং আহ, এর বিনিময়ে তুমি তোমার যে ঔষধের যে জ্ঞানটা সেটা আমার সাথে শেয়ার করবা। তো মিডিয়া তখন দেখে যে ওকে, আমি তো একটা স্থান পেয়েই গেলাম। এবার সে করে কি, সে যেভাবে হোক এই প্রতিশোধটা নিবে। কিন্তু প্রতিশোধ নেয়ার আগে সে ভাবে যে আমি যদি কোনো কারণে যদি জেসনের কথায় যদি আবার ম্যানিপুলেটেড হয়ে যাই, কনভিন্সড হয়ে যাই, তার জন্য কি করব, আমি আমার ছেলেপুলেকে হত্যা করব। হত্যা করলে কি হবে, আমার রাগটা আমি যখন আমার বাচ্চা কাচ্চাকে দেখতে পাবো না, কেন আমি বাচ্চা কাচ্চাকে হত্যা করলাম, কারণ আমি ওই জেসনের উপরে রাগ করে, সুতরাং জেসনকেও এখন হত্যা করতে হবে। এইটা চিন্তা করে সে হচ্ছে তোমার নিজের বাচ্চা কাচ্চাকে হত্যা করে। এবং এই ক্ষেত্রে তোমার কোরাসরা অনেকবার নিষেধ করে কিন্তু সে শোনে না। এবং এরপরে সে কি করে,
তার হাজবেন্ড জেসনকে সে কনভিন্স করার চেষ্টা করে, বলে যে ঠিক আছে তুমি বিয়ে করেছো, ঠিক আছে যাই হোক যা হবার হয়েছে, এবং এই যে তোমার বউ গ্লসি তার জন্য এই যে এই গিফট, একটা মাথার মুকুট এবং একটা ড্রেস গিফট করে, এবং জেসন গিয়ে এটা দেয় এবং জেসনকে বোঝায় যে আহ, আমি এই গিফটটা দিচ্ছি যাতে করে আমার বাচ্চা কাচ্চাদেরকে এখানে থাকতে দেওয়া হয়, আমি এখান থেকে চলে যাচ্ছি সমস্যা নেই, কিন্তু আমার বাচ্চা কাচ্চা যেন থাকে, এবং এইটার ব্যাপারে যেন গ্লসি তার এই গিফটটা পেয়ে খুশি হয়, যেন তার বাবাকে বলে, তার বাবা হচ্ছে ক্রেয়ন, ক্রেয়নকে যাতে বলে সেজন্য এই গিফটটা দিচ্ছি। তো এটা নিয়ে গিয়ে আমাদের জেসন গ্লসিকে দেয় এবং গ্লসি ওইটা পরিধান করে, এবং এর ফলে সে পয়জন্ড হয়, মানে সেইটা তো বিষ মিশিয়ে দেওয়া ছিল, পয়জন্ড হয় এবং আলটিমেটলি সে ডাইং অবস্থায় চলে যায়, মারা যায়। এবং এই ডাইং যে মেয়েটা, এই মেয়েটাকে ধরতে গিয়ে আমাদের যে ক্রেয়ন, সে ক্রেয়নও একটা মুমূর্ষু একটা অবস্থার ভেতরে পতিত হয় আর কি। এবং আলটিমেটলি আমাদের যে জেসন, যে আশায় মূলত তার এই পুনরায় বিয়ে করা, যে আশায় সে তোমার সবকিছু করলো, আলটিমেটলি গিয়ে সে তার এই আশাটা পূরণ হলো না এবং সে একটা হতাশার ভিতরে পড়ে গেল। অন্যদিকে আমাদের মিডিয়া, সে ড্রাগনে টানা একটা গাড়ি যেটা তার দ্য গ্র্যান্ডফাদার সান গড দিয়েছিল, সে সেটাতে করে পালিয়ে গেল আর কি। তো এই হচ্ছে টোটাল স্টোরিটা। এরপরেও আরো ডিটেইল পড়ার পড়ার চেষ্টা করবা, যাতে করে অনেক সময় এদিক সেদিক হলো বানিয়ে লিখতে পারো আর কি। আর আমরা যখন কোশ্চেন পড়বো তখন এটার ভেতর থেকে আরো অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল স্টোরি। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, আমরা শেষ করে দেবো। স্যার আপনি যে বলছিলেন ওই যে পেট্রিসাইড মেট্রিসাইড মানে হ্যাঁ। পিতামাতাকে হত্যা করার বিষয়, আর এই যে মানে হাজবেন্ড কে হত্যা করলে মানে ওইটা কি বলে, মানে আরেকদিন বলছিলাম, তো ওখানে হাজবেন্ড ছিল, তো সামনে বলে জিজ্ঞেস করলে প্রশ্ন করলে আর কি বলে, এই জন্য আজকে প্রশ্ন করছি। এটা এটা মনে পড়তেছে না হাজবেন্ডকে কি বলে। এই যে বাচ্চা কাচ্চাদেরকে হত্যা করলে ইনফ্যান্ট্রিসাইড, পিতাকে হত্যা করলে প্যাট্রিসাইড, মাতাকে ম্যাট্রিসাইড। হ্যাঁ। আর হাজবেন্ডকে হত্যা করলে কি হয় এটা আমার এখন মনে পড়তেছে না, বা এরকম কোনো টার্ম আছে কিনা তো আমার জানা নাই। আহ এখানে আমরা সার্চ করতে পারি যে টার্মস অফ কিলিং হাজবেন্ড। এই তুমি কি বিবাহিত নাকি? আচ্ছা। জি স্যার, তখন মানে আহ, আরেকদিন তখন প্রশ্ন করি নাই, তখন হাজবেন্ড ছিল তো সামনে। আচ্ছা, তাহলে কি পাবো। তুমি আবার হাজবেন্ডকে ভয় দেখায়ও না। এই যে এটা, হ্যাঁ, হাজবেন্ডিসাইড মানে এই সাইড কথাটা যুক্ত হবে যে কোনো ইয়ের সাথেই। ম্যাট্রিসাইড ওই যে হচ্ছে ম্যাট্রিমোনিয়া বা ম্যাট্রিমনি, এই এই জাতীয় শব্দ থেকে বা মাদার থেকে এসেছে হয়তো, বা ম্যাটার্নাল, ম্যাটার্নাল শব্দ থেকে এসেছে আর কি ম্যাট্রিসাইড। প্যাটার্নাল থেকে প্যাট্রিসাইড। আর ইনফ্যান্ট বা শিশু থেকে ইনফ্যান্টিসাইড। এবার হাজবেন্ডের সাথে যদি আমরা সাইডটা যুক্ত করি, তাহলেই একটা আমাদের শব্দ তৈরি হয়ে যাবে, এবং সেটা হচ্ছে হাজবেন্ডিসাইড বা হাজবেন্ড সাইড, এরকম কিছু একটা। এই যে আরো অনেক শব্দ আছে, হ্যাঁ, যেমন দ্য কিলিং অফ এ ওয়াইফ অর গার্লফ্রেন্ড ইজ কল্ড, এই টার্মটা উক্সোরিসাইড, ইউক্সোরিসাইড বা জোরিসাইড, যেটাই হোক উচ্চারণ, এইটা মানে যদি কেউ তার গার্লফ্রেন্ডকে যদি বা ওয়াইফকে যদি হত্যা করে তাহলে এই টার্মটা হয়। তারপরে কিলিং অফ বয়ফ্রেন্ড হলে কি হয়? যাই হোক, এইটাই যে এখানে রয়েছে অনেক, এই ব্যাপার, এই যে এখানে আহ লিওডাইস, লিভিয়া, যাই হোক ওটা ওই সাইড যুক্ত যুক্ত করবা শুধু। উম, গ্রামের ধরো একজনকে হত্যা করেছো, নাম হচ্ছে আব্দুল, তাহলে আব্দুল সাইড লাগাই দিবা। সাইডের একটা মিনিং আছে মনে হয়, দেখি, সুইসাইড, সুই মানে নিজে আর কি, সাইডের মিনিং কি? না, সাইডের কোনো মিনিং নাই। ওকে, ঠিক আছে, তাহলে এ পর্যন্তই। তোমাদের আর কিছু বলার থাকলে বলতে পারো। আর যারা রেগুলার পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে ধন্যবাদ, পরীক্ষাগুলো দিতে থাকো, পরীক্ষাগুলো দিতে থাকো, উপকার হবে। আর পাশাপাশি এই স্টোরিগুলো এখন যেটা পড়াচ্ছি সেটা সেই সময়টাতেই শেষ করে ফেলো তাহলে। স্যার এটার লেকচার শিট মনে হয় দেন নাই।
একটু আগে দিয়েছি আর কি, ক্লাস শুরুর সময়। আজকে বিকেলে দেইনি, আজকে আমি বাইরে ছিলাম। লেকচার শিটটাই আমি তৈরি করেছি হচ্ছে এই তোমার বিকেলে। আমার লেকচার শিট গুলো তৈরি করা নাই, কারণ আগে তো আমি এগুলো কাউকে কখনো দেইনি। বাট এখন আমি এবছর থেকে লেকচার শিট দেওয়া শুরু করেছি, যার জন্য আমি তৈরি করি এবং তৈরি করে করে দিয়ে থাকি। তো আজকে পুরোনো এক বন্ধু দেখা করতে আসছিল, ও আবার পুলিশে চাকরি করে, এসআই। তো ওর সাথে গিয়ে পুরো বিকালটা শেষ হয়ে গেছে। আমি ইনফ্যাক্ট সেকেন্ড ইয়ারে ক্লাসই নিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।